10, 10:30টার সময় শুনলাম আর এক জায়গায়, যে জায়গায় ওই খড়কুটোর মধ্যে বসে, ওই জায়গা থেকে যে হারমোনিয়াম আর গানের আওয়াজ হচ্ছে। কি হলো, কে গান গায়? সোমা। এপার ওপার বলতে নিলে পরে আমার স্মৃতিটা একটু অন্যরকম হয়ে যায়। হয়তো সেই সময় সে মানসিকভাবেও, বয়স তার খুব বেশি ছিল না, 14-15 বয়স হবে, সোহেল রানা নামক ব্যক্তি হিরোর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে। এয়ারপোর্টে যায়, বিদায় হয়, তখন বুঝতে পারলাম যে আই অ্যাম এন, কী বলবো, এটাকে কোনো শব্দ দিয়ে আমি বোঝাতে পারবো না। আজকে 49 বছর, আজকে পর্যন্ত আমি জানি না সে কোথায় আছে, কি আছে, কিভাবে আছে, আমি জানি না। আসসালামু আলাইকুম। আমি কিন্তু তখন পর্যন্ত নায়িকার মুখে আমি তাকাইনি। প্লেন থেকে নেমে গাড়িতে আসছে, গাড়ি থেকে নেমে ওই সবাই সামনে দিয়ে হেঁটে রুম, একজন সেরেছিল, রুমের মধ্যে চলে গেছে। আমি তো একটু ওরিড হয়ে গেলাম। ওরিড হয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে ও একটু কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে আর এক প্লেন, এয়ারপোর্ট থেকে নেমে, মানে তার মুখে কোনো মেকআপ থেকে শুরু করে কোনো কিছুই নেই, এবং ড্রেসও সব একেবারে মানে একটু টাইট যে করবে, সে টাইটটাও করা নাই। গাড়ি থেকে নেমে স্ট্রেট চলে আসছে, স্ট্রেট চলে গিয়ে রুমের মধ্যে গেছে। রুমের মধ্যে ঢুকে কাপড় চাপড়টা ঠিক মানে যেটা পরা ছিল সেটা না পরে শাড়িটা পরেছে। শাড়িটা পরে তারপরে মুখে কোনো মেকআপ টেকআপ করেনি, কিন্তু স্ট্রেট বাইরে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যার আরও পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে, এর মধ্যে ক্যামেরাম্যান এসে তাকে দেখেছে। দেখে ওই আব্দুল-লতিফ বাচ্চু দেখে বলে যে, বস, কোন অ্যাঙ্গেলে শট ধরবো এটাই তো আমি বুঝতে পারতেছি না। আমি তো কোনো অ্যাঙ্গেলে তার সুন্দর খুঁজে পাচ্ছি না। আমি আরও ওরিড হয়ে গেলাম। আমি আমার লোকে বললাম যে সিগারেট খাই, তখন আমি যে আর এক প্যাকেট সিগারেট নিয়ে সিগারেট খাইতে দিল, আর এক প্যাকেট সিগারেট আনলো। আমি সিগারেট খাচ্ছি একটার পর একটা। লাস্ট টাইমে আসলো খলিল ভাই। খলিল ভাইকে আমি বললাম যে, খলিল ভাই, সবাই তো পছন্দ করছে না, আমি তো ঠিক করেছি ওকেই নেব, আপনি একটু দেখেন। ও আসলো আমার রুমে, খলিল ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম। খলিল ভাই দেখে কথা টথা বলে গল্প টল্প করে চলে গেল। যাওয়ার সময় ও তো চলে গেল, যাওয়ার সময় আমাকে বললো যে, আপনি ইউ আর শিওর যে আপনি ওকে নেবেন? তা আমি বললাম, হ্যাঁ খলিল ভাই, আমি শিওর, আমি ওকে নেব, ওকে নিয়েই কাজ করব। বলে যে, হোয়েন ইউ আর ডেড শিওর লাইক দিস, আপনি করেন, কাজ করেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে জিজ্ঞেস যদি করেন, তাহলে আমি বলতাম যে আমার এখানে সম্মতি অসম্মতি দুটোই সমান সমান, এটার মধ্যে আমি কোনো সাইডে যাব না। রাতের বেলা দেখি, রাত্র বোধহয় তখন 9টা কি 9:30 বাজে। ওই দিন আমি শুটিং প্যাক আপ করে দিয়ে ওই দিন আবার ওকে নিয়ে এবং ওর বাবাকে নিয়ে, পরের দিন আমার প্রেমের সিকোয়েন্সের শুটিং, ওর বাবাকে নিয়ে আবার আমি এই তোমার মাজার শরীফে গেলাম, এই বাবা শাহজালালের মাজারে। বাবা শাহজালালের মাজার, বাবা শাহপরানের মাজার, দুটো মাজারই ঘুরেই আসলাম। এবং ঘুরে এসে নিজেরা যতটুকু পারলাম দোয়া করলাম, এবং ওকে ওনাদের দুজন সম্পর্কে যতটুকু পারি ততটুকু আমি বুঝিয়ে বললাম। তার অর্থ হচ্ছে যে তার সাথে কথা বলে একটু সম্পর্কটাকে ইজি করে নেয়া। তো যাবার সময় ওর বাবা বসলো মাঝখানে, আসার সময় ওর বাবা ওকে আমার সাইডে বসিয়ে উনি চলে গেলেন আর এক সাইডে। আসার সময় দেখলাম শি বিকামস মোর ফ্রি অ্যান্ড মোর ইজি। অ্যান্ড যখন হেসে হেসে কথা বলছিল, আমার কাছে বললো যে আই এম অল রাইট, মাই ডিসিশন। এখানে আসলাম বোধহয় 9টা 9:30টার দিকে। 9:30টার থেকে শুরু করে আমি খাওয়া দাওয়া করে তো স্ক্রিপ্টটা নিয়ে বসে একটু কাজ টাজ করছি। 10, 10:30টার সময় শুনলাম আর এক জায়গায়, যে জায়গায় ওই খড়কুটোর মধ্যে বসে, ওই জায়গা থেকে যে হারমোনিয়াম আর গানের আওয়াজ হচ্ছে। কি হলো, কে গান গায়? সোমা গান গাচ্ছে, এবং গানের তালই বাজাচ্ছে কে চতুর্দিকে। এই কিছু মানে একদিন আগে যারা ফ্লপ ফ্লপ বলে চিৎকার করছে, তারা এখন সব একজন দাদা হয়েছে, একজন বড় ভাই হয়েছে, একজন দিদি ডাকতেছে। মানে এখন তাদের মধ্যে ভাগাভাগি কে কাকে কোনটা ডাকবে। মানে শি বিকেম পপুলার উইদিন 24 আওয়ার্স। সে সবাইকে উইন করে ফেললো। এবং শুধু এই শেষের লাইনটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে, সে যেদিন চলে যায় আজকে 3 মাস পরে, এয়ারপোর্টে এরা 4জনই গেল, অ্যান্ড মাই এডিটর
যে তার সাথে শুটিংও করেনি, কোনো কিছুই করেনি, মধ্যে মধ্যে 2 দিন বাসায় আসছে, গেছে, কথা বলেছে। এডিটার ওয়াজ উইপিং ইন দ্য এয়ারপোর্ট, কাঁদছিল তার ব্যবহারে। 5-7 দিনের পরিচয় হয়তো, তার ব্যবহারে কাঁদছিল। তো আসলে এপার ওপার বলতে নিলে পরে আমার একটু স্মৃতিটা একটু অন্যরকম হয়ে যায়। চলচ্চিত্র জগৎ সম্পর্কে অনেকেই বলেন যে মাসুদ পারভেজের সাথে অমুকের সম্পর্ক ছিল, অমুকের সাথে ভালো সম্পর্ক ছিল, খারাপ সম্পর্ক ছিল, এরকম এমনি মুখে মুখের মুখরোচক বলেন। কিন্তু ইন ট্রু সেন্স আমি ফার্স্ট আমার শুটিংয়ে যখন যাই, তখন আমি শুটিং করতেছিলাম উপরে, পাহাড়ের একটু উপরে, নিচে ছিল সোর্ট ফাইট করতেছিলাম আমি আর জসিম। পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, মানে শটটা ছিল আমার গড়িয়ে পড়া, এবং আমি তখন অ্যাজ ইউ নো আমি নিজেই শট দিচ্ছিলাম। পাহাড় থেকে গড়িয়ে পড়ার পরে চতুর্দিকে আমার মানে ওই তারে এসে লেগে সমস্ত ওই বেত কাটা ঠেত কাটা লেগে সমস্ত জায়গা থেকে সেরে রক্ত টক্ত বেরোচ্ছে। তা আমি রক্ত টক্ত বেরোনোর মাঝখানে আমি বলছি যে পরে শট রেডি করো। এই সময় মেয়েটা ওইখানে এসে নেমেছে, দেখতেছে যে আমি গড়াইয়ে পড়তেছি, দৌড়ে চলে আসছে, গাড়ি থেকে নেমে দৌড়ে চলে আসে। তারপরে সে আমার যা সেবা শুশ্রূষা যখন, মানে শি ওয়াজ অলমোস্ট ট্রেবলিং, আমার বলতেছে আপনি এই শট কেন দিচ্ছেন, আপনার ডামি আছেন? আমি বলে হ্যাঁ আছে। আমি বলে আমি ডামি শট দিই না। হয়তো সেই সময় সে মানসিকভাবেও, বয়স তার খুব বেশি ছিল না, 14-15 বয়স হবে, মানসিকভাবে হয়তো সে সোহেল রানা নামক ব্যক্তির হিরোর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে হয়তো। কারণ এর পরবর্তী পর্যায়ে 3 মাস ছিল আমাদের এখানে, 3 মাসে আমি ছবিটা শেষ করে ফেলেছি, ডাবিং টাবিং সহ। শেষ করার আগে সে চলে গেছে, কিন্তু তখন আমাদের দুজনেরই সম্পর্কটা অনেক কাছের, যে কারণের জন্য আমি একদিন, সে আমাকে বলল যে, আমাকে এয়ারপোর্টে যখন আমাকে সে যায়, বিদায় হয়, তখন বুঝতে পারলাম যে আই অ্যাম এন, কী বলবো এটাকে, কোনো শব্দ দিয়ে আমি বুঝাতে পারবো না, কারণ সাধারণভাবে যেসব শব্দ বলা হয় আমি এইসব শব্দের সাথে একমত, কোনোটার সাথে একমত না। প্রেম যদি বলো, তার পরবর্তী পর্যায়ে আজকে 49 বছর, আজকে পর্যন্ত আমি জানি না সে কোথায় আছে, কী আছে, কীভাবে আছে আমি জানি না, সেও জানে না আমি কোথায় আছি, কী আছে। কিন্তু আমার লোকজন যারা যায়, তারা তার বাসায় গিয়ে খায়, খাওয়া দাওয়া করে, গল্প করে, দিদি দিদি ডাকে, সব কিছু করে, এবং তাদের খবর নেই। এইবার যেমন 8 মাস আগে একজন খবর দিল আমাকে যে দিদির সাথে দেখা করে আসলাম। আমি কোন দিদি? বলছে কলকাতাতে ফেস্টিভ্যাল ছিল, ওই ফেস্টিভ্যালে আমি গেলাম, দিদির সাথে দেখা হলো, দিদি এখন ভালো আছে, আপনার কথা জিজ্ঞেস করলো, আমাদের বাসায় নিয়ে খাওয়া দাওয়া করার কথা বললাম যে না, এবার দিদি খেতে পারবো না। তা আমি তখন বললাম যে ভালো আছে? বললো যে হ্যাঁ ভালো আছে, আপনার কথা জিজ্ঞেস করলো। আমি বললাম যে ও এখন দেখতে কেমন আছে, হঠাৎ করে জিজ্ঞেস করলাম। ও বলে যে আমি আবার যদি যাই, আমি একটা ছবি নিয়ে আসবো দিদির তুলে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই 50 বছর বা 49 বছরের মাথায় আমি ছবিতে ওকে দেখলাম ফার্স্ট। মোটা ফেসটা মোটামুটি সেরকমই আছে। পরে শুনলাম যে ওখানে গিয়ে ও ছবিতে অভিনয় করতো, তারপরে নাটকে নাকি নামকরা আর্টিস্ট ছিল, অনেকগুলো নাটক প্রডিউস করেছে, নামকরা আর্টিস্ট ছিল, কিন্তু আমার সাথে আর যোগাযোগ রাখেনি। তো যোগাযোগ রাখেনি কেন, সেটার পিছনেও একটু হয়তো কারণ ছিল। ও চেয়েছিল ওর ফ্যামিলিটাকে টোটাল ভালোভাবে স্টাবলিশড করে তারপরে চলে আসা আমার এখানে। সেই ভালোভাবে স্টাবলিশটা করতে পারিনি তখনও, সেই কারণের জন্য আসেনি। যদিও আমার কাছে তখন অনেক টাকা, ওরা 11 জনের বহু টাকা আমার কাছে। আমি অনেকবার বলেছি, তুমি যদি এই প্রবলেম হয় তুমি টাকা নিয়ে যাও, টাকা না দিলেও চলবে, আবার পরে তুমি আমাকে দিয়ে দিও। বলে যে না, আমি তোমার টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি স্টাবলিশ করবো না, আমি যদি পারি আমার টাকা দিয়ে আমি স্টাবলিশ করব, এবং করে তারপরে আমি তোমার কাছে ফিরে আসবো। ব্যাস, দ্যাট ওয়াজ এনাফ। এখন এটাকে আমি প্রেমও বলি না, এটাকে আমি ভালোবাসা বলি না, তবে আমি শুধু এটুকু বলতে পারি যে অল্প সময়ের তার সাথে আমার আলাপ পরিচয়, যাই কিছু বলো, যতটুকুই বলো, সময়টা অত্যন্ত সীমিত, 10, 20, 25, 50 মিনিট। কিন্তু এই স্বল্প সময়টাই আমার 50 বছরে কিন্তু আমি আর ভুলতে পারিনি। দুনিয়ার অনেক কিছু ভুলে গেছি। 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত যাদের সাথে কাজ করেছি, তাদের অনেক কিছুই আমার মনে নেই, কিছুই মনে নেই, হয়তো নামটা মনে আছে, কিন্তু
এই 30-40 মিনিট ওকে ভোলাটা ঠিক হয়নি এবং হবে না, এটা আমি জানি। এখন এটাকে কি নাম করবে সেটা সবাই জানে, আমি বলতে পারবো না।